আজ 10ই মার্চ রবিবার। আজ আমরা বাড়ি ফিরবো। ফেরার পথে রাস্তাটাও আপনাদের দেখাবো, আর কোথা দিয়ে কিভাবে কত তাড়াতাড়ি পৌঁছানো যায় সেই রুটটাও আপনাদের জানাবো। তবে আজকে সকালটা শেষ সমুদ্র দেখার সুযোগ আছে, সে কারণে সকালবেলা একটু বেরিয়ে পড়েছি জাস্ট এমনি সমুদ্র দেখতে। ফিরে এসে ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা বেরোবো। এখানে এই সামনের গেটটা আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে কাগজ ফুলের পরিমাণটা অনেক বেশি, অর্থাৎ কাগজ ফুল প্রায় সব জায়গায় দেখা যায়, বেশ সুন্দর দেখতে লাগে। আর এই হলো আমাদের হোটেল সামনে, সুন্দর ব্যবস্থাপনা এখানে। চলুন আপনাদেরও আজকে নিয়ে যাই সকালবেলায় মেরিন ড্রাইভে। কিরকম ভিড় ছিল, আজকে পুরো ফাঁকা। সূর্য একটুখানি উঁকি মারছে ওই আকাশে। এই হলো ভাইজ্যাক বিশাখাপত্তনম, আর এরই নাম ছিল ওয়াল্টার। সামনে সমুদ্র, আর এই হলো সুন্দর রাস্তা। রাত্রিবেলা লাইটগুলো জ্বলছিল, আরো বেশি সুন্দর লাগছিল। আসার সময় ভালো করে পরিবেশটা পরিষ্কার করা হলো। পার্ক এরিয়া। চামদিকে 1933 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভাইসরয় লর্ড উইলিংডনের হাত ধরে উদ্বোধন হয় এই বন্দরের, অর্থাৎ বিশাখাপত্তনম বন্দরের। এই বন্দর অন্ধ্রপ্রদেশের একমাত্র প্রধান বন্দর, যা ভারতের তৃতীয় বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন বন্দর। এর আরেকটি বিশেষত্ব হল ভারতের পূর্ব উপকূলের প্রাকৃতিক বা স্বাভাবিক পোতাশ্রয় এটি। এখানে একটু জানিয়ে রাখি, পোতাশ্রয় বলতে বোঝায় যেখানে বড় বড় জাহাজ বা বড় আকারের বিভিন্ন ধরনের নৌকো ঝড়ঝঞ্ঝার হাত থেকে বাঁচতে নদী তীরবর্তী বা সমুদ্র বেষ্টিত এলাকায় আশ্রয় নেয়, তাকে নর্মালি পোতাশ্রয় বা শিপইয়ার্ড বলা হয়। আমরা এখন চলেছি পোর্টের কাছাকাছি। ফিশিং হারবার একবার দেখে আসি। ভাইজাগ পোর্ট কিন্তু সপ্তাহে 3 দিন না কদিন দেখতে দেয়, তার আবার টাইমিংস আছে। ফিশিং হারবারটা আমরা দেখে আসি। সকালবেলা একটা মর্নিং ওয়াক হয়, মর্নিং ড্রাইভ নিয়ে আসি। সমুদ্রের পাড়টা খুব সুন্দর সাজিয়ে দিয়েছে, দেখতে একটু সময় লেগে যায়। এখান থেকে ছবি তুলে নিই বিশাখাপত্তনমের ফিশিং হারবার। শিপইয়ার্ড বা পোতাশ্রয় দু ধরনের হয়, একটা প্রাকৃতিকভাবে তৈরি হয় আর একটা তৈরি করে নিতে হয়। তো এই বিশাখাপত্তনম এখানকার পোতাশ্রয়টি প্রাকৃতিকভাবেই সৃষ্ট, এটাই এখানকার মূল বৈশিষ্ট্য। বড় বড় কন্টেনার গুলো মাছ ভর্তি হয়ে বেরোচ্ছে। বিশাখা কন্টেনার টার্মিনাল। বিশাখাপত্তনম পোর্ট অথরিটি ফিশিং হারবার। অ্যাকচুয়ালি এটা বিশাখাপত্তনমের ফিশিং হারবার, এটা গেট। আপনাকে গাড়ি বাইরে রেখে ভেতরে যেতে হবে। মাছ নিয়ে চলেছেন। তো এখন আমরা বিশাখাপত্তনম ফিশিং হারবারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আপনাকে গাড়ি কিন্তু বাইরে পার্ক করতে হবে, ভেতরটা খুবই কনজেস্টেড। লোকালরা এখানে মাছ কিনতে আসে।
এবং অটো ইত্যাদি তারা প্রচুর পরিমাণে এই জায়গাতে তারা ওই মাছগুলো নিয়ে ফেরে আর কি। তাই প্রাইভেট কোনো ভেহিকেল অ্যালাউড নয়। তো আপনাকে ট্যুরিস্ট ভেহিকেল বা প্রাইভেট ভেহিকেল বাইরে রেখে আপনাকে হেঁটে হেঁটে বিশাখাপত্তনম ফিশিং হারবার দেখতে যেতে হবে। আজ সানডে, ভিড়টা আরও একটু বেশি ওই জন্য। তো সমুদ্র থেকে ধরা আমি জানি না এটা কি মাছ। তো এখানে এনারা কিনে ভাগ করছে। তো এটা মনে হয় ম্যাকারেলটা বুঝতে পারছি, আর এটা তো লোকাল নেম চান্দুয়া। এই মাছটাও কি আমি জানি না। তো এনারা অ্যাকচুয়ালি অকশনে কিনে নিয়েছে, কিনে নিজেদের মধ্যে ভাগ করছে। ওটা তো ডান দিকে রয়ে গেল, ওটা তো যেতে দেবে না আজকে। এই খাঁড়িটা তাহলে ওদিকে তো ঢুকতে দেবে না। আমি লাস্ট এন্ট্রিতে দেখছি যে ওটা দেখা যায় কিনা। এই যে এখানটা না আসলে তুমি সমুদ্রের ভিউটা পাবে কি করে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, বোঝা যাচ্ছে কেন নিয়ে এলাম। হারবার তো ফিশিং হারবারটা তোমাকে আচ্ছা, এটাই হলো বিশাখাপত্তনম ফিশিং হারবার। তো সব ট্রলারগুলো এখানেই এসে মানে দাঁড়ায়। তারপরে এই বরাবর এই ট্রলারগুলো থেকে নেমে এই বরাবর দেখছেন কয়েক লক্ষাধিক জনসমাগম আজ সানডে বলে এইখানে মাছের অকশন হচ্ছে। আমরা একটু যাব, আগে আপনাদের একটু ট্রলারগুলো যেভাবে কিভাবে আসে একটু দেখে দিই। বিশাখাপত্তনম ফিশিং হারবার তো দেখতেই পাচ্ছেন, ট্রলারগুলো এইখানেই মাঝ সমুদ্র থেকে এসে এখানেই নোঙ্গর করে। আর সঙ্গে সঙ্গে ফ্রেশ ফিশ এখান থেকেই ট্রলার থেকেই চলে যায় এই সামনেই, জাস্ট সামনেই অকশন সেন্টার বলুন বা মার্কেট বলুন, সেখান থেকেই মাছগুলো বিক্রি হয়ে যায়। যেমন এই ট্রলারটা একটু ঢুকলো, মাছ চলে গেছে, কিছু মাছ নিজের জন্য হয়তো উনি রাখছেন। বিশাখাপত্তনমের মৎস্য বন্দরটি 1970-এর দশকে একটা ছোট মৎস্য বন্দর হিসেবে তৈরি হয়। পরবর্তীকালে এর বিপুলতা লাভ করে 76 সালের পর থেকে। 1976-এর পর থেকে একটু ক্রমশ বড় হতে শুরু করে। দেখুন এখানে মাছগুলো অকশন চলছে। এখানটায় দেখাচ্ছি একটু আপনাদেরকে বিভিন্ন রকমের চিংড়ি। আমাদেরও ইচ্ছে ছিল কিছুটা নিয়ে যাওয়া কলকাতা। আচ্ছা, এই যে চিংড়ি মাছ গুলো আছে একদম, তো জানি না হয়তো 3 কেজির মতো হবে। তো 3 থেকে 4 কেজি হয়তো হতে পারে। তো এখানে রেট হচ্ছে যে কি বলবো, থপকা রেট বলতে পারেন যেটাকে, যে টোটাল আমাকে বললো 2500 টাকা সব নিয়ে নিন। তো যাই হোক, এইরকম করে এখানে মাছ চলে এবং যারা মাছ বিক্রেতা বা লোকাল তারা এইভাবেই মাছগুলো এখানে কিনছে। তো আপনার কাছে যদি নিয়ে যাওয়ার মতো অবস্থা থাকে, বাট এখান থেকে তো কলকাতা যাওয়া যাবে না, এটা পসিবলই নয়। তো যদি আপনার হোটেল আপনাকে বানিয়ে দেয় তো এখান থেকে ফ্রেশ মাছ কিনে নিয়ে যেতে পারেন। কিন্তু সব থেকে পছন্দের মাছ টুনা মাছ। তো টুনা ফিশ ওয়ান অফ দ্য কস্টলি ফিশ। এবং আর কেজি 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 এখানে আমি দেখাচ্ছি এই যে দুটো টুনা মাছ পড়ে আছে বড় বড়। তো এই দুটো আমাকে ওই বললাম থপকা রেট যাই বলুন, একটা বলে দেওয়া রেট। তো দুটোতে আমাকে বললো 400 টাকা দিন নিয়ে চলে যান। টুনা ফিশ আমার কিন্তু খুব লোভ হচ্ছিল, বাট কিছু করার নেই। দেখুন এখানে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে, যে কোনো একটা বাকেট আমি নিতে পারি। তো পার বাকেট 2500 টাকা।
আর ওজন 7 কেজি আছে। যে কোনো একটা বাকেট আমি নিয়ে যেতে পারি, 2500 টাকা 7 কেজি ওজন। কিন্তু এখান থেকে কলকাতা তো নিয়ে যাওয়া পসিবল নয়, আপনার হোটেলে যদি রান্না করে দেয় আপনি নিতে পারেন। এখানে আরো একটা বড় কিংফিশ দেখাচ্ছি, এটা কিন্তু 2200 বলছে। তো এখানে কিন্তু ওজনের ব্যাপারটা নেই, আপনাকে ওই বললাম নিয়ে নিতে হবে। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় কিংফিশ, খুব টেস্টি সামুদ্রিক মাছ কিংফিশ। আর বিভিন্ন রেট ছিল, তো এটা যেটা পড়ে আছে এখন 2300 টাকা। ওজন টোজন এখানে কিচ্ছু হবে না, যা হবে আপনাকে দেখে নিয়ে নিতে হবে। 2300 টাকা, একটা বড় ছিল সেটা 2500 টাকা বিক্রি হয়েছে, আর এটা 2300 টাকা পড়ে আছে। এটা এগুলো আরো কম দাম হবে, ওজনটা আরো কম। মাছ আপনি কিনে আনবেন সেই আমাদের দীঘাপুরীর মতো, এনারাই বেছে পরিষ্কার করে দেবে। ছবি তুলতে দিচ্ছে না। আচ্ছা, এখানে কাঁকড়া আপনাদেরকে দেখাই, বিভিন্ন প্রজাতির কাঁকড়া বিক্রি হচ্ছে। ক্র্যাব, সরি। ওয়েট পার বাকেট ক্র্যাব দেখাচ্ছি, দেখুন ক্র্যাবের চেহারা। মাছ বাজারে মাছের মশলা, মাছ বাজারের ঠিক বাইরে। पूरा तेल रहता है, 100 ग्राम ले लो, भाव कम रहेगा। कितना होगा? আচ্ছা, আমরাও এখানে দারচিনি নিলাম। 100 গ্রাম নেওয়া হলো, 100 গ্রাম নিলাম, 100 টাকা নিল। কিন্তু গুড কোয়ালিটি, মানে কোয়ালিটি খুব গুড। আর লোকালটাও মাছ থেকে বেরিয়ে এখানে কিন্তু মানে কিনছে, সেটা দেখে আমাদের নেওয়া। ফিশিং হারবার দেখা শেষ। এবার হেঁটে হেঁটে যেখানে আমি গাড়ি পার্কিং করে রেখে গেছিলাম সেখান অবধি আসা হলো। এবার দেখি গাড়িটা কোথায়। ওই যে, তো হারবারে আপনি নিজের গাড়ি তো নিয়ে যেতে পারবেন না, বলে দিলাম, বা নিয়ে যাওয়া উচিত নয়, যে পরিমাণ ভিড়। আপনি গাড়ি এই বাইরে, জাস্ট পোর্টের বাইরে, যেটা বিশাখাপত্তনম পোর্ট, তার দেয়াল বরাবর পার্কিং করা যায়, তো সেখানে রেখে দেবেন। সুন্দরভাবে রেখে দিয়ে আপনি বেরিয়ে যাবেন। 1735 সালে এখানে ডাচদের কলোনি গড়ে ওঠে, তাই এখানকার বাড়িগুলোতে অনেকগুলি ডাচ কলোনি বা ডাচ স্থাপত্যের চিহ্ন পাওয়া যায়। পরবর্তীকালে ব্রিটিশরাও এই অঞ্চলটিতে কলোনি তৈরি করে। এটাই নোভোটেল। নোভোটেলের সামনের লুকটা বেশ সুন্দর, সাইড লুকটা অতটা ভালো না। ওইটা আমাদের এটা আমাদের ভালো, এটা দিয়ে যেতে হবে। ফিল্টার কাপ, এই যে সব বন্ধ আছে, সোফাতে দেখতে পাচ্ছ? ফিল্টার কপি বন্ধ। হ্যাঁ, না, একটু এগিয়ে, আর একটু এটা না, আমি সেটা দেখছি।
वो खुल जाएगा, बोला था मुझे 5:30 बजे खुल जाएगा। नहीं बोला, ये देखो फिल्टर का। हाँ नहीं, हाँ हाँ है खुला। রাস্তাটাই এত সুন্দর যে রাস্তা থেকেই মন ভরে যাচ্ছে। হ্যাঁ, তো ফ্লোটিং ব্রিজ বলছে, কিন্তু কি করে যাবে ব্রিজের আমি কাছে? বুঝতে পারছি না, ওটা টেনে নিয়ে আসবে কিনা তাও। ওই ফ্লোটিং ব্রিজ যে ওঠার জন্য মানে আলাদা করে কোনো টিকিট কাটতে হবে। ভাইজাগ ফ্লোটিং ব্রিজ। আইটিসি গ্র্যান্ড বে হোটেলের বিশাখাপত্তনম রেস্টুরেন্ট এরিয়াতে যাচ্ছি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের নেওয়াই ছিল, তো জাস্ট দেখছি কোথায় বলুন নিচে নেমে ব্রেকফাস্ট করলাম। আমার so many details. Live counter. मेंदू बड़ा मैसूर भाजी मिक्स्ड वेजिटेबल वेरी हॉट सांबर finish. অনেক অপশন আছে, আপনি যা ইচ্ছে পছন্দ করতে পারেন।
আসুন আজকে আপনাদেরকে আইটিসি গ্র্যান্ড বে বিশাখাপত্তনম এর পুল এরিয়াটা একটু ঘুরিয়ে দিই। আচ্ছা, এটা দেখুন, এখানে একটু বসে এটা কি বলবো, চিল এরিয়া বলতে পারেন। আর এই হলো হোটেলের সি ফেসিং রুমগুলো। এদের হোটেলের যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে সুইমিং পুল। দেখুন এই সুইমিং পুল, আর এই সোজা বঙ্গোপসাগর। আপনারা থাকতে পারেন আইটিসির হোটেল গ্র্যান্ড বে বিশাখাপত্তনম। আমরা এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। আইটিসি গ্রুপের হোটেলটা থেকে আজকে বিদায় জানিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। বঙ্গোপসাগরকেও বিদায় জানিয়ে চলুন আপনাদেরকে নিয়ে বাড়ির দিকে যাই। এদের ক্যাম্পাস এরিয়াটা কিন্তু খুব সুন্দর সাজানো, মানে এখানে ঘুরতে ঘুরতেই সময়টা কেটে যায়। এখানে ব্রেকফাস্ট সেরে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তবে ভিডিও লেন্দি হয়ে যাওয়ার কারণে ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে কলকাতা ফিরে যাওয়ার রাস্তা দেখাবো। অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে থাকবেন। ভালো থাকবেন।